মেকানিক্যাল ডিপার্টমেন্টের পঞ্চম পর্বের সকল স্টুডেন্টকে আজকের এই মেকানিক্যাল এস্টিমেটিং কস্টিং ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এটা হচ্ছে তোমাদের মেবি থার্ড ক্লাস, অর্থাৎ আজকের গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিকস, দুই একটা টপিকস হয়তো বা তোমাদের আলোচনা করা হয়নি। তো আমরা আগে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করে ওই অধ্যায়ের আলোচনা করে এরপর তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যয়ের উপাদানসমূহে চলে যাব। তো গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম ব্যয় হিসাব সংক্রান্ত সকল প্রশ্ন, সকল ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলোর যে ব্যাখ্যা ব্যবহার, এগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর কিছু কিছু টপিক যে আলোচনা করা হয়নি সেগুলো আজকে এখন আলোচনা করি। তো সবাই প্রিপারেশন নাও, সবাই বই বের করো। তো ব্যয় হিসাব যে অধ্যায়টা আছে দুই নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সেক্ষেত্রে আমরা একটা প্রমাণ ব্যয় সম্পর্কে আলোচনাটা হয়তো বা করিনি। প্রমাণ ব্যয়টা আসলে কি, যাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট বা প্রমাণ ব্যয়টা হচ্ছে কোনো একটা দ্রব্য উৎপাদন করার সময় উৎপাদনে কি পরিমাণ ব্যয় হবে, সেই দ্রব্যটা উৎপাদনের সময় কি পরিমাণ ব্যয় হবে, সেই ব্যয়টা পূর্বে নির্ধারণ করার প্রক্রিয়াই হচ্ছে প্রমাণ ব্যয়। এটা তো গত ক্লাসে আমরা বলেছিলাম। তো কোনো একটা দ্রব্য যখন উৎপাদন করা হবে, সেই উৎপাদিত দ্রব্যের কী পরিমাণ ব্যয় হওয়া দরকার বা কী পরিমাণ ব্যয় হবে সেটা পূর্বে নির্ধারণ করার প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রমাণ ব্যয়। এখন প্রমাণ ব্যয়ের কিছু সুবিধা এবং অসুবিধা গত ক্লাসে আমরা আলোচনা করিনি এটা। তো প্রমাণ ব্যয়ের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো কী কী, অসুবিধাগুলো কী কী একটু দেখো এক নজরে। প্রমাণ ব্যয়ের কিছু সুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যে প্রমাণ মূল্য প্রকৃত ব্যয়ের সঙ্গে তুলনা করে ত্রুটির দিক নির্দেশ করে। প্রমাণ মূল্যটা প্রকৃত ব্যয় এর সাথে তুলনা করে, যে প্রমাণ মূল্যটা সেটা প্রকৃত ব্যয়, যে দ্রব্যটার কী পরিমাণ ব্যয় হবে, মানে অরিজিনালি প্রোডাক্টটা তৈরি করার পর যে ব্যয়টা, সেটাকে বলবো আমরা প্রকৃত ব্যয়। আর প্রমাণ মূল্যটা হচ্ছে পূর্বে নির্ধারিত একটা মূল্য, অর্থাৎ কী পরিমাণ ব্যয় হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে প্রমাণ মূল্য। তো প্রমাণ মূল্যটা প্রকৃত যে ব্যয়টা হবে সেই সাথে তুলনা করে ত্রুটির দিক নির্দেশ করে, অর্থাৎ এটা কি আসলে কি পরিমাণ ব্যয় হওয়া উচিত ছিল, সেটা কি বাস্তবে সেই পরিমাণ ব্যয় হয়েছে কিনা, সে এক্ষেত্রে যদি কোনো ব্যয় বেশি হয় সেই ত্রুটিটা নির্দেশ করে। সুতরাং প্রমাণ ব্যয়টা এটা সুবিধা কি, যে কোনো একটা দ্রব্য তৈরি করার সময় পূর্বে নির্ধারিত দ্রব্যের যে সমস্ত ব্যয়টা সেটা আমরা জানতে পারবো আগে থেকেই। তো এটা একটা সুবিধা। এরপর সুবিধা হচ্ছে প্রমাণ ব্যয় ব্যবস্থাপনাকে উৎপাদনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রমাণ ব্যয়টা ব্যবস্থাপনা অর্থাৎ কোনো একটা কারবারি, অর্থাৎ যে ব্যবসা করে বা মালিকপক্ষ, তাকে বোঝানো হয় প্রমাণ ব্যয়টা যদি সে দেখার পর সে ডিসিশন নিতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে যে এই প্রোডাক্টটা বা এই দ্রব্যটা সে তৈরি করবে কি না, বা এই দ্রব্যটা তৈরি করলে সে লাভবান হবে কি না, এইটা পূর্ব নির্ধারিত, মানে পূর্বে থেকেই সে জানতে পারে। তো এটা একটা উপকারের দিক, অর্থাৎ উৎপাদনে যাওয়া ঠিক হবে কি না, যাওয়া না যাওয়া ঠিক হবে কি না, সেই সম্পর্কে আগাম একটা সিদ্ধান্ত নিতে পারে। এরপর আর একটা সুবিধা আছে, এটি সব রকম খরচের নিয়ন্ত্রণ সুবিধা প্রদান করে। এটি অর্থাৎ প্রমাণ ব্যয়টা সব রকম খরচের নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে থাকে। সব রকম খরচ যেগুলো খরচ হবে সবগুলো খরচের নিয়ন্ত্রণ সুবিধা প্রদান করে। এরপর রয়েছে বাজেট প্রণয়ন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। কোনো একটা বাজেট প্রণয়ন এবং নিয়ন্ত্রণে সাহায্য করে প্রমাণ ব্যয়। এরপর শ্রম ও মাল বিনষ্ট হাত থেকে রক্ষা করে, অর্থাৎ শ্রমটা কী পরিমাণ শ্রমের দরকার এবং কী পরিমাণ মাল প্রয়োজন, সেটা প্রমাণ ব্যয়ে আগে থেকেই যেহেতু জানা যায়, পরবর্তীতে এটা প্রোডাকশনে বা অপারেশন চলাকালীন অবস্থায় এটা বোঝা যায় যে কী পরিমাণ শ্রমের প্রয়োজন। ফলে নির্দিষ্ট পরিমাণ শ্রমটা যেটা আমরা হিসাব করব প্রমাণ ব্যয়ে, সেই হিসাবেই নির্দিষ্ট পরিমাণ শ্রমিকের যে কয়জন শ্রমিকের প্রয়োজন সেই কয়জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সেই পরিমাণ ব্যয়ের অর্থ কি
প্রদান করা হয়ে থাকে। সেক্ষেত্রে অর্থটা ব্যয়টা কম হয় এবং শ্রমিকের শ্রমটা কি নিয়ন্ত্রিত থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটা কথা বলে রাখছি যে এখন বর্তমান আমাদের এখানে কারেন্টের বিচ্ছিন্ন অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে তোমরা হয়তোবা ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ না। যাই হোক, করার কিছু নেই, পরিস্থিতিটা এরকম যে বর্তমান কারেন্ট চলে গেছে। তো তোমরা এতেই একটু কষ্ট করে দেখো, যে কোনো সময় কারেন্ট আসতে পারে। যাই হোক, এখন প্রমাণ ব্যয়ের যে সুবিধা যে শুধু থাকবে সেটা না, প্রমাণ ব্যয়ের কিছু অসুবিধাগুলো এখন বলবো। পুরো সব কিছু জিনিসেরই সুবিধাও যেমন থাকে অসুবিধাও থাকে, শুধুমাত্র সুবিধা কোনো জিনিসের থাকে না, অসুবিধাও কিছু থাকে, কিন্তু কম আর বেশি। তো প্রমাণ ব্যয়ের যে কিছু অসুবিধা তেমন কিছু নাই। অসুবিধার মধ্যে একটা হচ্ছে প্রমাণ ব্যয় নির্ধারণে শিক্ষিত দক্ষ কারিগরের প্রয়োজন। অর্থাৎ প্রমাণ ব্যয়টা যেহেতু একটা প্রস্তুতি, অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদনের জন্য কি পরিমাণ ব্যয় হবে সেটা যেহেতু প্রস্তুতি নেওয়া হয়, তাহলে অবশ্যই এই প্রস্তুতিটার জন্য যে ব্যয় হিসাবটা করে, এই ব্যয় সংক্রান্ত যে হিসাবটা করে, এটা করার জন্য অবশ্যই একজন দক্ষ লোকের প্রয়োজন বা শিক্ষিত দক্ষ কারিগরের প্রয়োজন। এটা একটা অসুবিধা, অর্থাৎ দক্ষ কারিগর পাওয়াটা অনেক ঝামেলার এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। এই দক্ষ একটা কারিগর যখন আমরা খোঁজ করব সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যয়বহুল, অর্থাৎ এটা সহজে আমরা সেটা পাবো না এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। এটা একটা অসুবিধা। এরপর রয়েছে আরেকটা অসুবিধার ক্ষেত্রে যে ছোট প্রতিষ্ঠান ও অল্প মূলধনে প্রমাণ ব্যয় তৈরি করা অসুবিধাজনক। অর্থাৎ ছোট কোনো প্রতিষ্ঠানে এবং অল্প মূলধনের যে সকল প্রতিষ্ঠান, সেক্ষেত্রে প্রমাণ ব্যয় এর হিসাবটা করা অসম্ভব। কারণ ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন সেখানে অনেক কম বিনিয়োগ করা হয়, আর মূলধন যেহেতু কম বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে তারা যদি এই দক্ষ কারিগর নিয়োগ করে থাকে, সেক্ষেত্রে তারা অনেক ব্যয়বহুল একটা ব্যয়বহুল ব্যাপার। সুতরাং এটা একটা তাদের প্রধান অসুবিধা। তাহলে প্রমাণ ব্যয়ের সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা অবশ্যই দেখলা। আর এই অধ্যায়ের যে হিসাবের বৈশিষ্ট্য গত ক্লাসে আলোচনা করেছিলাম, ইম্পর্ট্যান্ট একটা শিরোনাম, একটা হিসাবের কী পরিমাণ বৈশিষ্ট্য থাকবে, প্রথমে শিরোনাম, লেনদেনের শ্রেণীবদ্ধ বিবরণ, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ, এগুলো। তো গত ক্লাসে আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলো একটা সাজেশন দিয়েছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই যেগুলো বেশিরভাগ সালে আসছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, আর অতি সংক্ষিপ্তগুলো সবগুলোই করবা। তো মূলত যেগুলো আমরা গত ক্লাসে বা ক্লাসের সময় যখন বলি যে এই কোনো একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করি, সেটা তোমরা বুঝবে তো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই একটা সেশনাল খাতায় লিপিবদ্ধ করবা। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যয়ের উপাদান। তৃতীয় অধ্যায়, 3 নম্বর অধ্যায়। ব্যয়ের উপাদান সমূহ, না? দেখো, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, ব্যয়ের উপাদান সমূহ, এলিমেন্টস অফ কস্ট, অর্থাৎ ব্যয়ের উপাদান সমূহ। এখন ব্যয়টা কি? ব্যয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ব্যয় কি? তো ব্যয় হচ্ছে কোনো একটা দ্রব্য বা পণ্য উৎপাদন করার জন্য যে প্রত্যক্ষ একটা খরচ এবং পরোক্ষ খরচ, সবগুলো খরচ মিলেই যে খরচকেই বলা হয় একটা ব্যয়। আর এই খরচটা প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত খরচ লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় ব্যয় হিসাব। ঠিক আছে? তাহলে যে হিসাব পদ্ধতিতে উৎপাদনের সকল খরচ লিপিবদ্ধ করা হয় তাকে আমরা বলবো ব্যয় হিসাব। তো ব্যয়ের উপাদান কিছু রয়েছে। ব্যয়ের কী রয়েছে? উপাদান, অর্থাৎ কোনো একটা ব্যয় খরচ নির্ণয় করার সাথে কিছু উপাদান রয়েছে। উপাদানগুলো 3টা ভাগে ভাগ করা হয়। উপাদানগুলোকে 3টি উপায়ে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। ঠিক আছে?
এর ক্লাসিফিকেশন 3 প্রকার। তাহলে কি ব্যয়ের যে উপাদানগুলো আছে সেটাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বর মালামাল বা মাল বলবো, এটা ইংলিশে যাকে বলা ম্যাটেরিয়ালস, অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামালটা ব্যবহার করা হয় সেটাকে বলো মালামাল বা মাল, এটা একটা ব্যয়ের উপাদান। এরপর শ্রম, আরেকটা আছে ও 3 নম্বর হচ্ছে খরচ। তো ব্যয়ের উপাদানের মধ্যে 3টি উপাদান, একটা হচ্ছে মাল বা মালামাল, 2 হচ্ছে শ্রম এবং 3 নম্বর হচ্ছে খরচ। মালামালটা কি? মালামালটা বললাম যে কোনো একটা দ্রব্য বা কোনো একটা পণ্য উৎপাদনের সময় যে দ্রব্যটা তৈরি করার ক্ষেত্রে বা যন্ত্রাংশ, কোনো একটা যন্ত্রাংশ তৈরি করার সময় যে কাঁচামালটা ব্যবহার করা হয়, যে কাঁচামালটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় তাকে বলবো আমরা মালামাল বা মাল। এখন মালামাল বা মাল মূলত 2 ভাগে ভাগ করা হয়। এই মালামালকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ মাল আর একটা হচ্ছে পরোক্ষ মাল। প্রত্যক্ষ মালটা কি? যেটা হচ্ছে উৎপাদন কাজে সরাসরিভাবে, যে উৎপাদন কাজে যে কাঁচামালটা সরাসরিভাবে ব্যবহার করা হয়ে থাকে বা সরাসরিভাবে কাজে লাগে। কি বললাম? উৎপাদন ক্ষেত্রে যে মালামাল বা যে কাঁচামালটা সরাসরিভাবে কি কাজে লাগে সেটা হচ্ছে প্রত্যক্ষ মাল, সেটাকে বলবো আমরা প্রত্যক্ষ মাল, অর্থাৎ প্রত্যক্ষভাবে যে মালটা কাজে লাগে সেটা হচ্ছে প্রত্যক্ষ মাল। আর পরোক্ষ মাল আরেকটা আছে, মালামাল 2 প্রকার, একটা প্রত্যক্ষ আরেকটা হচ্ছে পরোক্ষ। তো প্রত্যক্ষ তো বললাম যে সরাসরি উৎপাদন কাজে সরাসরিভাবে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় বা কাজে লাগে সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর প্রত্যক্ষ মালামাল ব্যতীত, অর্থাৎ যে সরাসরি যে কাজে লাগে যে মালামাল, সেই মালামাল ব্যতীত আদার্স কিছু মালামাল ব্যবহার করা হয় উৎপাদন কাজে। শুধুমাত্র যে প্রত্যক্ষ মালামাল ব্যবহার করা হয় তা না, তার সঙ্গে সাহায্যকারী কোনো মালামাল হিসেবে বা অন্যান্য কোনো মালামালগুলো কম পরিমাণ হলেও কি ব্যবহার করা হয়, একে বলবো আমরা পরোক্ষ মালামাল। তো পরোক্ষ মালামাল বলতে কি বোঝায়? যে সকল উৎপাদন কাজে প্রত্যক্ষ মালামাল ব্যতীত আরও কিছু মালামালের প্রয়োজন হয় বা কাজে লাগে, সেই মালামালগুলোকে আমরা বলবো পরোক্ষ মালামাল বা কাঁচামাল। এরপর আসি 2 নম্বর শ্রম। শ্রমটা কি? শ্রম হচ্ছে উৎপাদন কাজে কোনো একটা দ্রব্য বা পণ্য উৎপাদন করার সময় উৎপাদন কাজে একজন শ্রমিকের প্রয়োজন বা কয়েকজন শ্রমিকের প্রয়োজন। শ্রমিকের যে খাটুনি, শ্রমিকরা যে তাদের পরিশ্রমের মাধ্যমে যে খাটুনি দিয়ে থাকে, অর্থাৎ শ্রমিকের খাটুনিটাই হচ্ছে শ্রম। ঠিক আছে? কোনো শ্রমিকের খাটুনি প্রদান করাটাই হচ্ছে ওই শ্রমিকের শ্রম বলবো। শ্রমকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর একটা হচ্ছে পরোক্ষ শ্রম। তো উৎপাদন কাজে সরাসরি যে শ্রমটা ব্যবহার করা হয়, কোনো উৎপাদন কাজে সরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ মালামাল নিয়ে বা প্রত্যক্ষ মালামাল দিয়ে কোনো একটা দ্রব্য সরাসরিভাবে প্রস্তুত করার জন্য যে শ্রমগুলো ব্যবহার করা হয়, যে শ্রমের প্রয়োজন হয়, তাকে আমরা বলবো প্রত্যক্ষ শ্রম। হ্যাঁ। আর পরোক্ষ শ্রম বলতে যে সকল শ্রম কি উৎপাদন কাজে ব্যবহার করা প্রয়োজন হয় না, অর্থাৎ উৎপাদন কাজের সাথে সরাসরি সম্পর্কযুক্ত শ্রম নয়, অর্থাৎ যে সকল শ্রম উৎপাদন কাজে সরাসরি সম্পর্কযুক্ত নয় সেই সকল শ্রম হচ্ছে পরোক্ষ শ্রম। এখন প্রত্যক্ষ মাল যে আমরা জানলাম এবং পরোক্ষ মাল, শ্রমও আবার 2 প্রকার জানলাম, প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রম। তো প্রত্যক্ষ মাল এর উদাহরণ একটা দেই। দেখো, যে জুতা তৈরি করার ক্ষেত্রে, মালামালের ক্ষেত্রে উদাহরণটা দিচ্ছি, যে কোনো একটা জুতা ফ্যাক্টরিতে জুতা তৈরি করব, সেই জুতা তৈরি করার ক্ষেত্রে জুতার প্রত্যক্ষ মাল হিসেবে কি ব্যবহার করা হয়? প্রত্যক্ষ মাল হিসেবে একটা জুতার চামড়া ব্যবহার করা হয়ে থাকে। চামড়াটাই হচ্ছে জুতা ফ্যাক্টরির কি প্রধান বা প্রত্যক্ষ মালামাল, অর্থাৎ এটাকে বেস মেটাল বলা হয় বা প্রত্যক্ষ মাল বলা হয় বা প্রত্যক্ষ কাঁচামাল বলা হয়। আর জুতা তৈরি করার ক্ষেত্রে কি শুধুমাত্র চামড়াই ব্যবহার করা হয়? তা তো না। একটা জুতা তৈরি করার ক্ষেত্রে চামড়া তো ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রত্যক্ষ মালামাল। এছাড়াও পেরেক, তারপর আঠা, এগুলো হচ্ছে পরোক্ষ মালামাল। পরোক্ষ মালামাল বলতে কি বোঝায়? যেগুলো প্রত্যক্ষ মালামাল না,
কিন্তু প্রত্যক্ষ মালামালের সঙ্গে সংযুক্ত হয়ে কিছু মালামাল ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে পরোক্ষ মালামাল। এখন ঠিক তেমনই শ্রমের ক্ষেত্রে আমরা উদাহরণ যদি দেই, মালামালের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আসবাবপত্র। কোনো একটা আসবাবপত্র তৈরি করার ক্ষেত্রে কাঠ ব্যবহার করা হয়ে থাকে, সেই কাঠটা হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ প্রত্যক্ষভাবে এই কাঠটা ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে প্রত্যক্ষ মালামাল। আর কোনো একটা আসবাবপত্র ব্যবহার করার সময় যে প্রত্যক্ষ মালামাল ছাড়াও, যেমন তার কাটা, পেরেক, হ্যাঁ, যে তারপর রং, বার্নিশ, এগুলো ব্যবহার করা হয়ে থাকে, এগুলো হচ্ছে পরোক্ষ মালামাল। তো আশা করি প্রত্যক্ষ মালামাল এবং পরোক্ষ মালামাল সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। আর প্রত্যক্ষ শ্রম ঠিক তেমনই, প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম কোনটা, উদাহরণটা দিচ্ছি। প্রত্যক্ষ শ্রমের উদাহরণের মধ্যে রয়েছে যেমন আসবাবপত্র তৈরি করার সময় মিস্ত্রি খরচ, যেটা যে কোনো একটা দ্রব্য বা আসবাবপত্র তৈরি করার সময় যে মিস্ত্রি খরচটা লাগবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আর প্রত্যক্ষ শ্রম এটাকে বলবো। আর পরোক্ষ শ্রম বলতে কি কোনটা বুঝি, যে তদারকি কর্মচারী, অর্থাৎ কোনো একটা দ্রব্য প্রস্তুত করার সময় সেখানে যে তদারকি করে যে সকল লোক, এবং অথবা ফোরম্যান, তারপর করণিক, ড্রাইভার, এরপর যে ক্লিনার বা কি যারা পরিষ্কার করে, অর্থাৎ বা ঝাড়ুদার, পিওন, এগুলো যে শ্রমগুলো হচ্ছে, এগুলো তো সরাসরি উৎপাদন ক্ষেত্রে কাজে লাগে না। উৎপাদন ক্ষেত্রে কি কাজে লাগে, যে ঝাড়ুদার সেটা পরিষ্কার করতেছে, সেটা পরিষ্কার না করলেও উৎপাদন কার্য কিন্তু সম্পূর্ণ করা যায়। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু সরাসরি কি এদের শ্রম, এই যে কর্মচারীগুলোর শ্রমগুলো সরাসরিভাবে উৎপাদন ক্ষেত্রে কাজে লাগতেছে না, এগুলো হচ্ছে পরোক্ষ শ্রম। আর যে সকল কর্মচারীর বা শ্রমিকের শ্রমগুলা উৎপাদন কাজে সরাসরিভাবে কাজে লাগতেছে, সেগুলো হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এখন আমরা আসি 3 নম্বর, খরচ। এটা হচ্ছে ব্যয় উপাদানের মধ্যে 3 নম্বর সর্বশেষ উপাদান, খরচ। খরচটা কি, কোনো একটা দ্রব্য বা পণ্য প্রস্তুত করার সময় প্রস্তুত করার জন্য প্রকৃত যে ব্যয়, প্রত্যক্ষ ব্যয় বা পরোক্ষ ব্যয়, সমস্ত ব্যয়কেই বলবো আমরা খরচ। প্রত্যক্ষ ব্যয়, প্রত্যেকটা ব্যয়ের হিসাবেই হচ্ছে খরচ। এখন খরচও আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা প্রত্যক্ষ খরচ আর একটা পরোক্ষ খরচ। তো প্রত্যক্ষ আর পরোক্ষ তো আসলে আশা করি বুঝতে পেরেছো। তো প্রত্যক্ষ খরচ হচ্ছে প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম অথবা প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতীত অন্যান্য যে সকল প্রত্যক্ষভাবে সরাসরিভাবে জড়িত যে সকল খরচ, সেগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। আর যেগুলো খরচ পরোক্ষভাবে জড়িত উৎপাদন ক্ষেত্রে, সেগুলো বলবো আমরা পরোক্ষ খরচ। হ্যাঁ, এখন প্রত্যক্ষ খরচের কিছু উদাহরণের মধ্যে রয়েছে, যেমন প্রত্যক্ষ খরচের মধ্যে এগুলো তালিকা যেমন রয়েছে, কোনো উৎপাদনের গবেষণা পরীক্ষামূলক খরচ। কোনো একটা দ্রব্য উৎপাদনের সময় এর যে গবেষণা করা হয়, যে উৎপাদন ক্ষেত্রে এটা উৎপাদন করার পর এর গবেষণা, অর্থাৎ আগে থেকে যে একটা গবেষণা করা হয় যে এটা পণ্যটা কেমন হবে, এটা বাজারজাতকরণ করা যাবে কি না, এটা বাজারে চাহিদা আছে কিনা, এই গবেষণাগুলো যে করা হয়, এই গবেষণা করার জন্য তো খরচ পড়ে বা ব্যয় হয়, সেই সকল ব্যয়গুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এটাও কিন্তু প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে পড়ে। এরপর বিশেষ ধরনের নকশার খরচ, অর্থাৎ কোনো একটা দ্রব্য তৈরি করার জন্য একটা ড্রয়িং বা নকশা প্রণয়ন করতে হয়, সেই প্রণয়নের যে খরচটা, এটাও একটা প্রত্যক্ষ খরচ, কারণ এটাও কিন্তু সরাসরিভাবে উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে। কারণ একটা উৎপাদন ক্ষেত্রে নকশা ছাড়া কখনোই সেই প্রোডাক্টটা উৎপাদন করা সম্ভব নয়, বা গবেষণা করতে হবে, গবেষণা ছাড়া উৎপাদন করলেও কোনো প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ খরচের আওতায় পড়ে। হ্যাঁ, যন্ত্রপাতি বা যন্ত্রাংশের ভাড়া করা খরচ, যন্ত্রপাতির যে খরচটা বা যন্ত্রাংশের ভাড়া করা খরচ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আরেকটা রয়েছে উৎপাদনের উপর স্যালারি প্রদান করা। উৎপাদনের উপর যে শ্রমিকের যে স্যালারি প্রদান করা হয় থাকে, এই স্যালারি প্রদান করতে যে খরচ হয়, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর এছাড়া রয়েছে প্রত্যক্ষ মালামাল এবং প্রত্যক্ষ শ্রমের যে খরচটা, সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ খরচে পরোক্ষভাবে যেগুলো খরচ, এটা বুঝতে পারছো যে প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচের মধ্যে পার্থক্যটা কী হতে পারে।
যাই হোক, এখন আমরা আলোচনা করব আচ্ছা প্রত্যক্ষ মালামাল এবং পরোক্ষ মালামালের যে ব্যয়, এইটার একটা পার্থক্য, এটা তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ মালামালের ব্যয় হিসাব এবং পরোক্ষ মালামালের ব্যয় হিসাব, এটা তোমাদের বইয়ের 53 পেজে দেয়া আছে। 53 পেজে দেয়া আছে প্রত্যক্ষ মালামাল ব্যয় হিসাব এবং পরোক্ষ মালামাল ব্যয় হিসাব। তো আমি একবার পড়ছি যে প্রত্যক্ষ মালামাল ব্যয় হিসাবটা হচ্ছে যে সকল কাঁচামাল উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয় তাদেরকে প্রত্যক্ষ মালামাল বলে। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে যে সকল কাঁচামাল উৎপাদনে সরাসরিভাবে ব্যবহৃত হয় তাকে আমরা প্রত্যক্ষ মালামালের ব্যয় হিসাব বলবো বা প্রত্যক্ষ কাঁচামাল বলবো। আর হচ্ছে পরোক্ষ মালামালের ব্যয় হিসাবের ক্ষেত্রে রয়েছে যে সকল কাঁচামাল মূল উপাদানের চূড়ান্ত পর্যায়ে ব্যবহৃত হয় তাদেরকে পরোক্ষ কাঁচামাল বলবো। অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামালের প্রথমে সংজ্ঞা দিবা, পার্থক্যের বিষয়। এরপর রয়েছে উৎপাদনের প্রত্যক্ষ মাল, এবং এটা হচ্ছে প্রত্যক্ষ মালের ক্ষেত্রে উৎপাদনের প্রত্যক্ষ মাল এবং পরোক্ষ শ্রম ছাড়াও অন্যান্য যে সকল খরচ সরাসরিভাবে ব্যয় হয় তাদেরকে প্রত্যক্ষ ব্যয় বলে। এরপর আমরা ব্যয়ের প্রত্যক্ষ ব্যয়টা কাকে বলবো সেটা সংজ্ঞা দেব, এবং পরোক্ষ ব্যয় এদিকে অন্যদিকে যে সকল খরচ উৎপাদনের সাথে সরাসরিভাবে জড়িত নয় তাদেরকে পরোক্ষ ব্যয় বলবো। তো আমরা এটা 2 নম্বরের যে অপশনটা পার্থক্যের বিষয় সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ের সংজ্ঞা এবং পরোক্ষ ব্যয়ের সংজ্ঞা দেব। এরপর আরেকটা পার্থক্যের বিষয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের সাথে খরচ সরাসরি ব্যয় হিসাব ধরা হয়। প্রত্যক্ষ কাঁচামালের সাথে খরচটা সরাসরি ব্যয় হিসাব ধরা হয়, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয় হিসাবে পরিচিত হয়। আর পরোক্ষ কাঁচামালের সাথে যে খরচ সরাসরি ব্যয় হিসাব ধরা হয় না। পরোক্ষ ব্যয় হিসাবে উৎপাদনের যে সরাসরি ব্যয়টা পরোক্ষ ব্যয় হিসাবে ওটা ধরা হয় না, এটা তো তোমরা জানতেই পারছো ইতিমধ্যে। এরপর প্রত্যক্ষ মাল ব্যয় যেমন জুতা প্রস্তুতের জন্য চামড়া, মোটরগাড়ি প্রস্তুতের জন্য লোহা ইত্যাদি প্রত্যক্ষ মাল ব্যয়। আর হচ্ছে পরোক্ষ মাল ব্যয়ের উদাহরণের মধ্যে রয়েছে প্রশাসনিক খরচ, বিক্রয়, বিল খরচ ইত্যাদি। এগুলো উদাহরণ আমরা ইতিমধ্যেই আলোচনা করেছিলাম, সেগুলো এগুলো উদাহরণ দিচ্ছে। 5 নম্বরের যে পার্থক্যের বিষয় সেটা হচ্ছে উৎপাদনে ব্যবহৃত প্রত্যক্ষ মালের খরচ সাধারণত অন্য যে কোনো ব্যয় উৎপাদনের তুলনায় অধিক হয়। উৎপাদনে ব্যবহৃত প্রত্যক্ষ খরচের সাধারণত অন্য যে কোনো ব্যয় সেগুলো উৎপাদনের তুলনায় অধিক হয়ে থাকে। আর উৎপাদনে ব্যবহৃত পরোক্ষ মালের খরচ সাধারণত অন্য যে কোনো ব্যয় উৎপাদনের তুলনায় কম হয়ে থাকে। তো এটা ছিল আমাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষ মালামালের ব্যয় হিসাবে পার্থক্য, এটা তোমরা দেখে নিবা। এখন আমরা আসি যে মাল নিয়ন্ত্রণ। মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে মাল নিয়ন্ত্রণ করতে হয়, কোনো মালামাল বা কাঁচামালকে নিয়ন্ত্রণ করা হয় বা গুদামজাত করানো হয়। এটা কী কারণে করানো হয়? এর উদ্দেশ্যটা মূলত একটা উদ্দেশ্য রয়েছে। মাল নিয়ন্ত্রণের উদ্দেশ্য এই যে ঠিক সময়ে সঠিক বিক্রেতার নিকট হতে ন্যায্য মূল্যে সঠিক পরিমাণে প্রয়োজনীয় মাল ক্রয় করা এবং সেগুলো ভালোভাবে গুদামজাত করা এবং সুষ্ঠুভাবে ব্যবহার করার উদ্দেশ্যে মাল নিয়ন্ত্রণ করা হয়। যখন মাল নিয়ন্ত্রণ করব তখন নিম্নলিখিত কিছু বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখা উচিত। সেগুলো কি আমি লিখে দিচ্ছি না, মুখে বলতেছি, যেহেতু বিদ্যুতের সংকট, বিদ্যুতের প্রবলেম, কারেন্ট যেহেতু নাই, এই কারণে লিখে দিলে তোমরা হয়তো বা দেখতে পাবা না। দেখ আমি বলতেছি 52 পেজে তোমাদের সুন্দর করে দেওয়া আছে মাল নিয়ন্ত্রণের বিষয়গুলো, যে সকল বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত সেগুলো। আমরা যখন মাল নিয়ন্ত্রণ করব আমাদের লক্ষ্য রাখতে হবে মাল ক্রয়ের সময় এর পরিমাণ, মূল্য এবং গুণাগুণের প্রতি লক্ষ্য রাখতে হবে। যখন আমরা মালটা ক্রয় করব সেই মালটা ক্রয় করার সময় মালটার গুণাগুণ এবং এর মূল্যটা কী পরিমাণ মূল্য, কম মূল্যে আমরা চিন্তাভাবনা করব মালটা ক্রয় করার জন্য, ঠিক আছে। এরপর উৎপাদনে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় মালামালগুলো মজুত করতে হবে। যখন উৎপাদন কার্য বা অপারেশন চলে, অর্থাৎ উৎপাদন কার্য সম্পাদন করা হয়, তখন যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, অর্থাৎ মালামাল সংকট না হয়ে পড়ে, যে চাহিদা মোতাবেক সাথে সাথেই যেন আমরা সে সকল প্রোডাক্টটা পেতে পারি, সেই কারণে কি করতে হয়, আগে থেকেই সেই প্রোডাক্টের মালামালগুলো কি মজুত করা উচিত, অর্থাৎ গুদামজাত করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ উৎপাদন কাজে যেন ব্যাঘাত না ঘটতে পারে সেজন্য আমাদের লক্ষ্য রাখা উচিত। শুধু প্রধান বা প্রত্যক্ষ মালেই নয়, শুধু প্রধান বা প্রত্যক্ষ মালেই মজুত করব তা না, এছাড়াও কিছু ছোট ছোট মালামাল বা পরোক্ষ মালামাল যেগুলো রয়েছে এগুলো মজুত করা উচিত। কারণ
যে কোনো সময় এগুলো ঘাটতি হতে পারে। এগুলো যদি ঘাটতি হওয়ার সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে ওইগুলো আমরা পূর্বে থেকেই আগে থেকে এটা মজুত করে রাখি, তাহলে যখনই আমাদের প্রয়োজন হবে এইসব মালামালের, আমরা অবশ্যই সেই মালামালগুলো নিতে পারবো এবং কার্য সম্পাদন করতে পারবো, অপারেশন চলবে, কোনো কার্যপদ্ধতি তখন বাধা বা ব্যাঘাত সৃষ্টি হবে না। এরপর আমাদের আরেকটা বিষয়ে মাল নিয়ন্ত্রণের সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাল মজুত করতে অর্থের বিনিয়োগের প্রয়োজন হয়। কোনো একটা মাল আমরা যখন মজুত করব বা গুদামজাত করব, অবশ্যই অর্থের প্রয়োজন হয়। মালটা ক্রয় করতে আমাদের অর্থের প্রয়োজন হয়। এখন যে আমরা মালটা মজুত করতেছি, এই মালটা প্রয়োজনের তুলনায় বেশি মজুত করব না, কারণ প্রয়োজনের তুলনায় আমরা যদি বেশি মজুত করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মালটা নষ্ট হতে পারে, বা মালটা যে আমরা বেকার মজুত করলাম, এক্ষেত্রে তো আমাদের অর্থের প্রয়োজন হয়। এই অর্থটা আমরা যদি অন্য ক্ষেত্রে বা কারবারে যদি কাজে লাগাই, তাহলে আমরা অনেক বেনিফিট অর্জন করতে পারবো। আমাদের ব্যবসা সেক্ষেত্রে উন্নয়নের দিকে যাবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ মজুত না রাখাই ভালো। বেকার প্রয়োজনের তুলনায় বেশি মজুত করলে অর্থটা সেখানে আটকিয়ে থাকে, ব্যয় হয়ে থাকে বেকার। এই অর্থটার ক্ষেত্রে ওই অর্থটা থেকে আমরা কোনো বেনিফিটও পাবো না। সুতরাং অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, বা এটা একটা লক্ষণীয় বিষয় যে অর্থটা বিনিয়োগ করতে হবে শুধুমাত্র প্রয়োজনের যে প্রয়োজন। অতিরিক্ত মালামালের জন্য অর্থ ব্যয় করব না। যেটা মালামাল আমাদের প্রয়োজন সেই মালামালটাই অর্থ ব্যয় করব। এরপর রয়েছে প্রয়োজনীয় সতর্কতার অভাবে গুদামে মাল চুরি হতে পারে, বা আগুন বা ধুলাবালি, আগুন ইত্যাদি দ্বারা নষ্ট হতে পারে। তো আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন গুদামের যে মালামাল চুরি না হয় এবং এগুলো ধুলাবালিতে বিনষ্ট যেন না হয়, অথবা আগুনের সাথে সংস্পর্শে যেন না আসতে পারে। অর্থাৎ যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষার জন্য অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এরপর রয়েছে উৎপাদনের সময় কারখানার মালের কিছু অপচয় হতে পারে। যখন আমরা কোনো একটা দ্রব্য বা পণ্য উৎপাদন করব, সেই উৎপাদনের সময় সেই মালামালগুলো নানাভাবে অপচয় হতে পারে। হয়তোবা এটা অসতর্কতার কারণে বা অন্য কারণে নানাভাবে অপচয় হতে পারে। কিন্তু এটা মাথায় রাখা উচিত যে অপচয় যাতে স্বাভাবিক সীমা একটা আছে, সেই স্বাভাবিক সীমার চেয়ে অতিরিক্ত না হয়। স্বাভাবিক সীমার চেয়ে অতিরিক্ত হলে কি হবে, কারবারিরা অনেক লসের সম্মুখীন হবে, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর রয়েছে উৎপাদন এবং বিক্রয় বাজেটের সাথে মালামালের প্রয়োজন, ফরমায়েশ, ব্যবহার, গুদামজাতকরণ ইত্যাদি সমন্বয় সাধনের প্রতি লক্ষ্য রাখতে হবে। এটা ছিল মাল নিয়ন্ত্রণ। আমরা যে মাল নিয়ন্ত্রণ করব বা মাল গুদামজাত করব, এটা গুদামজাতকরণের জন্য কি বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখা উচিত, আগে থেকেই কি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমরা মালটা গুদামজাত করব বা নিয়ন্ত্রণ করব, এটা ছিল সেটার উপর পড়া। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর মালের যে ব্যয় হিসাব পদ্ধতি, পদ্ধতির মধ্যে ফরমায়েশ পদ্ধতি, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের যে মিতব্যয়ী ফরমায়েশের একটা সূত্র আছে, এটা তোমরা মুখস্থ করবা। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ শ্রম, আমরা যে শ্রম সম্পর্কে আলোচনা করেছি, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম, এই প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রমের যে একটা পার্থক্য, এই পার্থক্যটা তোমরা পড়বা। আমরা প্রত্যক্ষ মালামালের ব্যয় হিসাব এবং পরোক্ষ মালামালের ব্যয় হিসাব সম্পর্কে যে পার্থক্য, এটা পড়লাম। আর এখন তোমাদের পড়া দিব সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রমের মধ্যে পার্থক্য। দুটো একই। প্রত্যক্ষ শ্রম হচ্ছে যে শ্রম দ্বারা সরাসরি প্রত্যক্ষভাবে মাল হতে দ্রব্য প্রস্তুত করা হয়, তাকে প্রত্যক্ষ শ্রম বলা হয়। আর পরোক্ষ শ্রম হচ্ছে যে শ্রম সরাসরি উৎপাদন কাজে লাগে না, এগুলো বারবার বলেই আসতেছি, তাকে আমরা পরোক্ষ শ্রম বলবো। যাই হোক, প্রত্যক্ষ শ্রমের খরচ সরাসরিভাবে উৎপাদনে ব্যয় রূপে গণ্য করা হয়। আর পরোক্ষ শ্রমের ক্ষেত্রে যে শ্রম খরচটা পরোক্ষভাবে খরচের মধ্যে ধরা হয়। আর একটা পার্থক্যের বিষয় হচ্ছে প্রত্যক্ষ শ্রমিকের মজুরি উৎপাদিত দ্রব্যের প্রত্যক্ষ ব্যয় রূপে গণ্য করা হয়, আর উৎপাদিত কাজের ভিত্তিতে পরোক্ষ শ্রমের মজুরি নির্ধারিত হয় না। অর্থাৎ পরোক্ষ শ্রমে উৎপাদিত যখন কোনো একটা দ্রব্য বা পণ্য তৈরি করব, সেই পণ্যের উপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা হয় না, কারণ এটা
উৎপাদনের জন্য ওই শ্রমটা তো কাজে লাগতেছে না, তাহলে উৎপাদনের উপর ভিত্তি করে কিভাবে আমরা পরোক্ষ শ্রম নির্ণয় করব? এই জন্য পরোক্ষ শ্রমটা বা পরোক্ষ শ্রমের বেতন বা হিসাবটা এইভাবে নির্ণয় করা যায় না, উৎপাদনের উপর ভিত্তি করে নির্ণয় করা যায় না। তবে প্রত্যক্ষ শ্রমটা উৎপাদনের উপর, পণ্য বা দ্রব্য উৎপাদনের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। এরপর রয়েছে আসবাবপত্র তৈরিতে মিস্ত্রির, এটা একটা যেমন উদাহরণ দিচ্ছে প্রত্যক্ষ শ্রমের উদাহরণ। আসবাবপত্র তৈরিতে মিস্ত্রি শ্রম, কাপড় তৈরি করার ক্ষেত্রে কাপড় বুনন বা তাঁতির যে শ্রম, এগুলো হচ্ছে প্রত্যক্ষ শ্রম। আর পরোক্ষ শ্রমের মধ্যে রয়েছে যেমন কোনো একটা দ্রব্য ইন্ডাস্ট্রিতে বা কোনো কারখানায় তদারকির যে দায়িত্ব থাকে, কর্মচারীরা শুধুমাত্র তদারকি করে বেড়ায়, তাদের তদারকির ওপর ভিত্তি করে কিন্তু কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন কার্য সম্পাদন হয় না, জাস্ট তারা তদারকি করে বেড়ায়। ফোরম্যান যেমন আছে, তারপর পিওন আছে, তারপর ক্লিনার, হ্যাঁ, এগুলো এদের কাজের উপর ভিত্তি করে বা এদের শ্রমের উপর ভিত্তি করে কিন্তু কি উৎপাদন কার্য সম্পাদন করা হয় না। তো এটা, এই যে শ্রমটাকে বলবো আমরা পরোক্ষ শ্রম। তো আশা করি বুঝতে পারছো প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রমের মধ্যে পার্থক্য, এটা পড়ে নিবা। আমরা আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের কিছু ম্যাথমেটিক্স টার্ম সম্পর্কে আলোচনা করব। আর যতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত পড়াশোনা করলাম এটা অবশ্যই বাসায় তোমরা দেখবা। তো আজকে আর ক্লাস না বাড়াই, আর নেক্সট ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক কিছু কোশ্চেন দাগাই দিব। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এটা সেশনাল খাতায় লিখবা। তো আজকে ক্লাস আর দীর্ঘায়ু না করি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।